পর্তুগালের অভিবাসন অধিদপ্তর আইমার অন্তর্বর্তীকালীন হিসাব অনুযায়ী 2024 সালের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে বসবাসকারী অভিবাসীদের সংখ্যা 16 লাখে পৌঁছতে পারে। এই বিষয়টি বা এই হিসাবটি এই দেশের নাগরিকদের অনেক বেশি অবাক করেছে। এ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আশা করি সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এর সাথে সাথে পেন্ডিং কেস অর্থাৎ প্রায় 4,46,000 অভিবাসী যারা রেসিডেন্ট কার্ডের অপেক্ষায় ছিলেন তাদের কেসগুলো প্রায় সম্পূর্ণের দিকে, এমনকি 1,77,000 জনকে বাতিল করা হয়েছে বা তাদের আবেদন বাতিল করা হয়েছে। একই সাথে সাথে দেশটিতে আপনারা জানেন 18 মে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রিক টেলিভিশন বিতর্ক বা নির্বাচনী প্রচারণা অনেকটা জমে উঠেছে। টেলিভিশন বিতর্কে সোশ্যালিস্ট পার্টির পেদ্রো সান্তোসের সাথে আজ বিতর্কে ছিলেন লোপেস কেদার মারিয়ানা মোর্তাগো, অপরদিকে শেগার আন্দ্রে বেন্তুরার সাথে ছিলেন লিব্রের রুই তাবারেস। সেখানেও কিন্তু অভিবাসন বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব পেয়েছে। এর সাথে সাথে আপনারা জানেন বর্তমানে পর্তুগালে অনেক বেশি স্ক্যাম হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের আপনাকে ইমেল পাঠাচ্ছে এবং ফোনে কলে আপনাকে বিভিন্ন তথ্য নিচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনারা কিছুটা সচেতন থাকবেন। তাছাড়া গত 1 থেকে 7 এপ্রিলের রাস্তায় সিন্তু ভিভু নামে একটি অভিযানে এনএসআর এর অর্থাৎ রোড ট্রান্সপোর্ট অথরিটি পিএসপিজিএনআর এর যে যারা রয়েছে তাদের একটি অভিযানে দেখা গেছে যে প্রায় 29,000-এরও বেশি ট্রাফিক আইন লঙ্ঘনের রেকর্ড পাওয়া গেছে এবং 10 জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে সিন্তু ভিভু অর্থাৎ শিশুদের এবং ট্রান্সপোর্টের নিরাপত্তা বিষয়ক এই অভিযানটি পরিচালিত হয়, যা গত 2024 সাল থেকেও দুর্ঘটনার সংখ্যা অনেকটা বেশি। আমরা আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি পর্তুগাল টুডেতে। আজ 8 এপ্রিল মঙ্গলবার। প্রথমেই আমি যে এই বিষয়টি বলে নিচ্ছি যে দেখুন, আজকের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিনই আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সামনে নিয়ে আসতে, তবে এমন একটি সফিস্টিকেটেড বিষয় আজকে রয়েছে, আমরা জানেন যেটা শুরুতে আমরা হেডলাইনে বলেছিলাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ সবাই দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, এমনকি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এমনকি অনেকের কাছ থেকে আমরা শুনতে পাই তারা অনেক তথ্য জানে না, শুধুমাত্র আপনারা শেয়ার করেন না বলে। হয়তো অ্যালগোরিদম ফেসবুক বা ইউটিউব যতটুকু অটোমেটিকলি শেয়ার হয়, তারপরে আমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আরো বেশি ছড়িয়ে পড়তে পারে, তাহলে আমাদের সকলের জন্যই মঙ্গল হয়। যাই হোক, কথা না বলে আমরা শুরু করছি। যেটা বলছিলাম যে পর্তুগালের অভিবাসীদের সংখ্যা প্রায় 16 লাখে পৌঁছতে পারে এদেশে ডিসেম্বর 2024 সালে ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যে তারা হিসাবটা কনফার্ম করেছে প্রায় 15,46,000। তবে যারা ইতিমধ্যে পরবর্তীতে 23 জনের পরে বা আগে এসেছিলেন কিন্তু পরবর্তীতে রেজিস্ট্রেশন করেছেন, এরকম 50,000-এর বেশি রয়েছে, যা যুক্ত করলে এই সংখ্যা দাঁড়াবে 16 লাখে, যা দেশের মোট জনসংখ্যার 16% প্রতিনিধিত্ব করে। এই খবরে কিন্তু পর্তুগিজদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদিও আইমা এই কোনো সময়ই তারা বছরের মাঝখানে বা একটা যখন রিফা তারা যেটা ইতিপূর্বে যে সেফ যে হিসাবটা দিত, সাধারণত আগামী মে জুনের দিকে তারা এই হিসাবটা তৈরি করতো, কিন্তু এখন সেই নির্বাচনের আগেই তারা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন হিসাব তারা দিল। এমনকি বর্তমান ক্ষমতাসীন পিএইচডির যিনি আইমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন অ্যান্তোনিও আমারও, তিনি পিএস সরকারের জ্ঞানহীনতার প্রতি নির্দেশ করেছেন। তাছাড়া 2023 সালেরও ওবিসিদের যে হিসাবটা রয়েছে ফ্লুকসুর, সেই হিসাবটা কিন্তু আপডেট করা হয়, যেখানে প্রায় 10 লাখের মতো ছিল সেটাকে আপডেট করে প্রায় 12,93,000 করা হয় এবং 2024 সালে অভিবাসীদের আগমনের সংখ্যা প্রায় 2,48,000-এর মতো। যাই হোক, তো এই সময় নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার শুরুতে এই বিষয়টি আসা কিন্তু একটি বলা যায় যে একটি রাজনৈতিক ইঙ্গিত, অর্থাৎ একটি রাজনৈতিক সফলতা পেতেই বা সুফল পেতেই এই হিসাবটি সামনে আনা হয়েছে। তো এখন তাহলে এই হিসাবে আমাদের কি করণীয় রয়েছে? অনেকে আসতে পারেন যে দেশে ইমিগ্রেশন খোলা ছিল, মানুষ এসেছে। হ্যাঁ, এই হিসাবে আমাদের যে বিষয়টি করণীয় হচ্ছে সেটি হচ্ছে যে আমরা তো এই দেশে চলে এসেছি, আমাদের যে নিয়ম মোতাবেক আমাদের কিন্তু অগ্রগামী হতে হবে। অর্থাৎ আমরা এই দেশে যে বেসিক যে নিয়ম রয়েছে সেই নিয়ম মোতাবেক আমরা চলবো। বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের ক্ষেত্রে বা বাইরে চলাফেরার ক্ষেত্রে, আমাদের কালচারাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে এই দেশের সাথে সমন্বয় করে সেটা চলা যায়। যেটা বলেছিলাম, আপনার ঘর থেকে আপনার কাজ পর্যন্ত, অর্থাৎ আপনি যে ঘরে বসবাস করেন সেইখানে আপনি রাত 10টার পর আপনাকে শব্দ না করা, এমনকি এমনভাবে খাদ্যদ্রব্য তৈরি করা যাতে প্রতিবেশীর কষ্ট না হয়, এমনকি আপনার যে প্রতিবেশী রয়েছে তাদের প্রতি সদয় হয়, অর্থাৎ আপনি যেভাবে ঘরে থাকবেন একটি ভালোভাবেই থাকবেন যাতে আপনার প্রতিবেশীর জন্য আপনি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন। তাছাড়া কমন স্পেস ব্যবহারের ক্ষেত্রে, রাস্তা ব্যবহারের ক্ষেত্রে
এমনকি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের ক্ষেত্রে বেসিক কিছু নিয়ম রয়েছে। আপনি যদি না জানেন, আপনি দেখবেন যে এখানকার মানুষ কিভাবে চলাফেরা করে, বা অথবা আপনার কলিগ বা অন্য কাউকে জিজ্ঞেস করতে পারবেন। এই যে বেসিক নিয়ম রয়েছে একটা দেশে থাকলে আমাদের সেই দেশের নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়ম মেনে চললেই কিন্তু পরবর্তীতে আমাদের প্রতি অনেকটা সদয় হবে। অভিবাসী পর্তুগালের প্রয়োজন, কিন্তু তারপরেও তারা দরজা খুলে রেখেছিল। আমরা এসেছি তার মানে এটা নয় যে আমরা যা ইচ্ছা তাই করবো। এই যেহেতু এসেছি, তাহলে এই দেশের সাথে সমন্বয় করেই আমার কিন্তু চলতে হবে। এই বিষয়টির দিকে সবাই খেয়াল রাখবেন। তা নাহলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা একটা জটিলতার দিকে যাচ্ছি। এবং একটা বিষয় যদি আপনারা খেয়াল করেন যে এখানে এই মুহূর্তে নির্বাচনে, এই মুহূর্তে হঠাৎ করে এরকম অন্তর্বর্তীকালীন হিসাব কিন্তু সাধারণত আইমা বা সেফ কখনোই এরকম প্রকাশ করেনি। তারা বাৎসরিক একটি হিসাব প্রকাশ করে, যেটা আরো 1-2 মাস পরে তারা তাদের যে বাৎসরিক যে বিবরণী রয়েছে সেটাতে তারা প্রকাশ করে। তো যাই হোক, এটা একটা ভিন্ন ইঙ্গিত সাধারণত। এবং এমনকি ডানপন্থী সরকারই কিন্তু, যারা বর্তমানে ক্ষমতা রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতার সামনের দিকে এগিয়ে রয়েছে। তো আমরা যারা এসে পড়েছি, আমাদের কিন্তু এদেশে বসবাস করতে হবে। এদেশে বসবাস করতে হবে, এদেশে আমাদের জীবনটা পরিচালিত করতে হবে। এমন আমরা যদি এই দেশের কালচারের সাথে, এমনটা নয় তাদের ধর্ম আমাদের গ্রহণ করতে হয়, সেটা নয়, এই দেশের কালচারের সাথে যদি আমরা একটা সমন্বিত করে না থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই বিপদ হবে। এমনকি আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে, আমাদের বিভিন্ন সেবার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তো সুতরাং আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, যাতে হলো আমরা এই দেশের মানুষদের সাথে সমন্বয় করে মিশতে পারি। আপনার কিছু বেসিক রাইটস রয়েছে, তারপরেও কিন্তু আমরা যদি সেই বেসিক রাইটসকে খুব বেশি ফোর্স করতে গিয়ে আমরা আমাদের জন্য বিপদ ডেকে আনবো। তো সুতরাং প্লিজ সবাই চেষ্টা করবেন যাতে এই দেশের আইন কানুন মেনে সমন্বয় করে আপনারা যাতে আপনার জীবনটা পরিচালনা করতে পারেন। এমনকি যারা এই দেশের বাইরে থাকছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ দয়া করে আপনারা এখানে আসুন। সরকার এমন এমন কিছু পরিকল্পনা করতে যাচ্ছে, এমনকি যদি এই ডানপন্থী সরকারে যদি আবার আসে, তাহলে কিন্তু আমরা জটিলতার মধ্যে পড়বো। সুতরাং এখানে অনেক মানুষ বসবাস করে, তারা বসবাস করছে, তাদের জীবনযাপন করছে। আমরা চেষ্টা করলে আমরা আমাদের জীবনকে সমন্বয় করতে পারবো। আমাদেরকে সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে। আশা করছি সবাই এই বিষয়টি শুধু দেখা নয়, আপনারা পালন করার চেষ্টা করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদিও আপাত দৃষ্টিতে তেমনটা মনে হয় না। যাই হোক, অপরদিকে প্রায় 4,46,000 পেন্ডিং কেস আপনারা সবাই জানেন, কিন্তু এর মধ্যে 1,77,000 জনকে আবেদন বাতিল করা হয়েছে। ইতিমধ্যে 2,61,000 অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে, যার মধ্যে প্রায় 2,41,000ই তারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছে। বলা যায় খুব সামান্য অ্যাপয়েন্টমেন্ট এখন বাকি আছে। তো এর অর্থ হচ্ছে যে ইসুদুরা মিসাও তাদের কাজ প্রায় শেষ করে এসেছে। অর্থাৎ সেই হিসাব অনুযায়ী তারা যে হিসাব দেখিয়েছে, সেই হিসাব অনুযায়ী মাত্র 20,000-22,000 মানুষ এখন অ্যাপয়েন্টমেন্টে যাওয়া বাকি রয়েছে। তো যাই হোক, আপনারা যারা অপেক্ষা করছেন কার্ডের জন্য, আপনাদের যে ফালতা আসছে, সেই ফালতাগুলো কমপ্লিট করার পর আশা করি তারা সেই বিষয়গুলো নিয়মিত করবে, এবং নিয়মিত করার জন্যই তারা এই প্রসেসটা দিয়েছে। সুতরাং চেষ্টা করবেন সর্বোচ্চ, আপনাকে যার কাছে যা যা চেয়েছে সর্বোচ্চ ফালতাটা কমপ্লাই করার জন্য। সুতরাং আবারও বলছি, ইতিপূর্বে যেটা বলেছি, যে যদি কোনো কারণে একটি ডানপন্থী সরকারই আবার সামনের দিকে আসে, প্রত্যেকটা স্টেপে কিন্তু একটি কঠিন পরিস্থিতি বজায় থাকবে। সুতরাং আমাদেরকে অবশ্যই এখনই যদি আমরা একটু সচেষ্টভাবে এদেশে বসবাস করি, তাহলে আমাদের সকলের জন্য মঙ্গল হবে। এদিকে যেটা বলছিলাম, যে সেই আজকে রাজনীতির যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু সেই অভিবাসীদের, আজকে সারা আলোচনায় অভিবাসীর কথা বলছি, সেই রাজনৈতিক আলোচনায় কিন্তু সেই অভিবাসীদের কথা। 2টি ডিবেটে আমি দেখেছি, শেষ ডিবেটটা আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, কিন্তু শুরু থেকে আন্দ্রে ভেন্তুরা এবং যে লিব্রে রুই তাবারেস ছিল, তাদের সেই বিতর্কে কিন্তু বারবারই, আপনারা জানেন, সেখানে প্রেসিডেন্ট আন্দ্রে ভেন্তুরা, তিনি কট্টর ডানপন্থী নেতা, তিনি সবসময় কিন্তু সবগুলো বিষয় কিন্তু অভিবাসীদের টেনে আনেন। স্বাস্থ্য থেকে শুরু করে হাউজিং সেক্টর থেকে শুরু করে সবকিছুতেই তিনি অভিবাসীদেরকে সামনে নিয়ে আসেন। এবং এই যে বিষয়টি, এই যে আজকের যে হিসেবের যে বিষয়টা রয়েছে, সেই হিসেবটি কিন্তু তিনি আবারও টেনে ধরেছেন। এমনকি এ দিয়ে রাজনীতিতে তিনি ভোট পেতে যাচ্ছেন এই দেশের নাগরিকদের। এমনকি তিনি কিছুটা সফলকাম হয়েছেন, বলা যায় গত নির্বাচনে তিনি 50টি আসন পেয়েছেন। যাই হোক, তেমন পরিস্থিতিতে আমাদের সচেতনতা এই বিষয়টি সহযোগিতা করতে পারে। অপরদিকে পেদ্রো নুনো সান্তোস এবং যে মারিয়ানা মোর্তাগুয়া, ব্লক এসকেরদার, তাদের সাথে বিতর্কেও কিন্তু এই বিষয়টি এসেছে। এমনকি যেটা বলেছিলাম, যে এন্তলিত আমারও সোশ্যালিস্ট পার্টিকে তারা দায়ী করেছে। তবে যাই হোক, যদি সোশ্যালিস্ট পার্টিও এই বছর তারা ক্ষমতায় আসে, তাহলে কিন্তু 70-র মতো এই ধরনের কোনো কিছু হওয়ার সুযোগ নেই। অর্থাৎ আর আগের মতো করে এই পর্তুগালের দরজা খোলা থাকছে না। এদিকে যেটা বলছিলাম, যে আপনারা অনেকে হয়তো ইমেল পেয়েছেন বা বিভিন্ন ফোন কল পেয়েছেন, এমনকি
বিভিন্ন ইমো নাম্বার থেকে দূতাবাসের বিষয়ে অনেক বেশি স্ক্যামে আসতেছে। শুধু দূতাবাস নয়, এখানকার অথরিটি ইতিমধ্যে একটি অ্যালার্ট দিয়েছে যে ANSR অর্থাৎ রোড ট্রান্সপোর্ট অথরিটির বরাদ দিয়ে আপনার একটা জরিমানা এসেছে, মুলতা এসেছে, তারা একটা ইমেল পাঠাচ্ছে। এমনকি অনেক সময় ফোন করে বলছে যে আপনার ইডিপির বিল বকেয়া রয়েছে, অথবা আপনাকে ইমেলে পাঠাচ্ছে, বা আপনার এপালের বকেয়া রয়েছে, অথবা আপনার নস থেকে আপনাকে ফোন করেছি, মেয় থেকে আপনাকে ফোন করেছি, বা ভোডাফোন থেকে ফোন করেছি, আপনার তথ্য আপডেট করা প্রয়োজন, আপনার নিফ নাম্বার দেন, আপনার ডেট অফ বার্থ বলেন, এই ডাটাগুলো তারা, গোপন তথ্যগুলো তারা নিয়ে নিচ্ছে। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই ধরনের সাসপিশিয়াস কোনো কল পান, আপনি প্রয়োজনে যেই সার্ভিস থেকে আপনি কল পাবেন, আপনি বলবেন যে তোমরা আমাকে ইমেল করো, বা তোমাদের ওয়েবসাইটে, তোমাদের অফিসে আমি ভিজিট করবো, সেটা যাব না। যদি কোনো এনএস সাথে আপনার বিভিন্ন মূলতা আসে, প্রয়োজনে আপনি ফিন্যান্সে বা যে অথরিটির মূলতা আসে তাদের সাথে একটি ক্রস ম্যাচ চেক করবেন, এমনকি প্রয়োজনে তাদের ওয়েবসাইট এবং ফেসবুক ভিজিট করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে ফ্রড ইমেল পাঠানো হচ্ছে। এই বিষয়টা খুবই সচেতনতার প্রয়োজন, কেননা এমন পরিস্থিতি কিন্তু আমাদের ডিভাইস বা যদি হ্যাক হয়ে যায়, এমনকি আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, অনেক কিছু হতে পারে। এমনকি এখন হ্যাক না হয় পরবর্তীতে হতে পারে, এমনটা নয় যে এখন হলো না, তার মানে পরবর্তীতে হতে পারে, যখন হয়তো আপনার অ্যাকাউন্টে রাখা থাকবে তখন তারা হ্যাক করে নিয়ে যাবে। সুতরাং এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। আর যেটা বলছিলাম যে দুর্ঘটনার খবর বিস্তারিত বলেই দিয়েছি। প্রায় বলতে গেলে 29,000-এর বেশি যে ট্রাফিক আইন অমান্যের খবর পাওয়া গেছে। 10 জনের মৃত্যু হয়েছে, মাত্র 1 থেকে 7 মধ্যে 10 জনের মৃত্যুবরণ হয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা ব্যবস্থা এবং আপনার গাড়ির নিরাপত্তা ব্যবস্থার জন্য এই পর্যন্ত চলেছিল। যদিও এনএসআর তারা সবসময় এই প্ল্যান অনুযায়ী, এটা এমনটা নয় যে এটা হঠাৎ করে তো অভিযান চালিয়েছে, এটা তার বাৎসরিক একটা প্ল্যান অনুযায়ী অভিযানটা চালায় জনগণের মাঝে সচেতনতা তৈরি করার জন্য। তো সুতরাং 10 জনের যেহেতু মৃত্যু হয়েছে এবং প্রায় 3,000-এর কাছাকাছি দুর্ঘটনার খবর পাওয়া গেছে, এবং এর মধ্যে প্রায় 200 বেশি, প্রায় 300-এর কাছাকাছি মানে মানে খুব মারাত্মকভাবে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সুতরাং যারা গাড়ি চালাবেন এবং রাস্তায় যারা চলাচল করেন, প্রত্যেকের জন্য নিরাপত্তা প্রয়োজন। চেষ্টা করবেন যাতে আপনার নিরাপত্তাটা বজায় রাখার জন্য এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।